রেজিস্ট্যান্সও পড়িয়েছে। হ্যালো হ্যালো ইয়েস ম্যাম। হ্যালো ইনসুলিন রেজিস্ট্যান্সও পড়িয়েছি। না, ইনসুলিন রেজিস্ট্যান্স তো পড়ি না। পড়িয়েছি মনে হচ্ছে। দেখো ইনসুলিন রেজিস্ট্যান্স পড়িয়েছি, ইমিউনোলজিক্যাল নন ইমিউনোলজিক্যাল দুটাই পড়িয়েছি। আচ্ছা, কারো কাছে কি নোট আছে? তোরা একটু দেখতো, আমি আমার এখানে তো পাচ্ছি না। ইমিউনোলজিক্যাল নন ইমিউনোলজিক্যাল দুটাই পড়িয়েছি। ম্যাম ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস পর্যন্ত। এর আগে ইনসুলিন রেজিস্ট্যান্স পড়িয়েছি মনে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স দেখো। ম্যাম, এই প্রথমে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমে কিছু বলছিলেন, তারপর হচ্ছে ডায়াবেটিস ওমা মেলাইটাস আমার খান টাইপ, লাগবো কিরে। ডায়াবেটিস মেলাইটাসের টেস্ট করাইছিলেন, তারপর হচ্ছে ডিফারেন্ট লেভেল অফ ডায়াবেটিস মেলাইটাস ওটা করেছিলেন, কমপ্লিকেশনস আর ওই ড্রাগস গুলা। ইনসুলিন রেজিস্ট্যান্স পড়েনি। না ম্যাম। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা তাহলে আজকে এখন পড়াচ্ছি। ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা কখন বলছি? যখন কোনো পেশেন্টের 200 ইউনিটস, হ্যাঁ 200 ইউনিটস ইনসুলিন দেওয়ার পরও তার হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল হচ্ছে না, হ্যাঁ তার হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল হচ্ছে না, তখন তাকে আমরা বলছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স। মোর দেন 200 ইউনিটস ইন 24 আওয়ার্স, 24 আওয়ার্সে আমি 200 ইউনিটস দেওয়ার পরও যদি তার ডায়াবেটিস মেলাইটাস কন্ট্রোল না হয়, তখন তাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে? না শুধু ভয়েস বলছি, ভিডিও তো বলিনি। কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তোমাদের কি ভিডিও লাগবে? ভিডিও দেওয়ার জন্য ভিডিও ক্যামেরা তো আমি সাধারণত অফ করে রাখি। আচ্ছা নেক্সট টাইম থেকে দিব আর কি। আর তাহলে হচ্ছে ডায়াবেটিস পেশেন্টে আমি দেখলাম যে 24 আওয়ার্সের মধ্যে যদি 200 ইউনিটস দেওয়ার পরও তার হাইপোগ্লাইসেমিয়া আমি কন্ট্রোল করতে পারছি না। হাইপার গ্লাইসেমিয়া, হাইপো নয়, হাইপার গ্লাইসেমিয়া কন্ট্রোল হচ্ছে না, তার ব্লাড গ্লুকোজ কনস্ট্যান্টলি হাই রয়ে যাচ্ছে, তখন তাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলছি। ঠিক আছে? এখন কেন আমরা বলছি এটা, তার মানে বুঝতে হবে যে আমি তাকে যতই ইনসুলিন দিই, ইনসুলিন রিসেপ্টরে গিয়ে কাজ করছে না। আমরা জানি ইনসুলিন রিসেপ্টরের নাম হচ্ছে টাইরোসিন কাইনেস। ইনসুলিন রিসেপ্টরের নাম কি বলেছি? টাইরোসিন কাইনেস। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন এন্ড পলিপেপটাইড একটা রিসেপ্টর, প্রোটিন এন্ড পলিপেপটাইড হরমোন, যেটাতে ইনসুলিন এবং রিসেপ্টরের হচ্ছে অ্যান্টিজেনিক প্রপার্টি আছে, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, অথবা কোনো কারণে বিটা সেল নন ফাংশনিং হয়ে গেছে, তখন আমি বাইরে থেকে যত ইনসুলিন দিই তা তো তারপরও কোনো কাজ করবে না, ব্লাড গ্লুকোজ লেভেলটা তো ওটা নর্মাল হবে না, হাই থাকবে, সেটাকে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স বলছি। সেটা টু টাইপস, একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল, একটা হচ্ছে নন ইমিউনোলজিক্যাল। ইমিউনোলজিক্যাল কখন বলছি? হ্যাঁ, যখন এই ইমিউনোলজিক্যাল যে কজগুলো সেটা হচ্ছে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, রিসেপ্টরের এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তখন যে আমি ইনসুলিন রেজিস্ট্যান্সটা পাচ্ছি, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ, সেই সময় আমি একটা কাজ করতে পারি, আমি ব্র্যান্ডটা চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি বোভিন বা পোর্সিন ইনসুলিন দিই, সেক্ষেত্রে আমি হিউম্যান ইনসুলিনে কনভার্ট করতে পারছি। হ্যাঁ, সাথে অ্যান্টিহিস্টামিন দিব এবং গ্লুকোকর্টিকয়েডস দিব। গ্লুকোকর্টিকয়েডস কেন? গ্লুকোকর্টিকয়েডসের আমরা জানি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা অ্যাকশন আছে এবং ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশন আছে, সেজন্য গ্লুকোকর্টিকয়েডসটা আমরা চুজ করব। আর নন ইমিউনোলজিক্যাল কি? নন ইমিউনোলজিক্যাল হবে যদি কোনো কারণে বিটা সেলের
তোমার নাম্বারটা কমে যায় বা বিটা সেলের অ্যাক্টিভিটিটা কমে যায়, বিটা সেলের যে রিসেপ্টর আছে সেটা যদি অ্যাক্টিভিটি কমে যায়, কোনো কারণে যদি ডিফেক্টস হয়, হ্যাঁ, মেকানিজমে কোনো পোস্ট রিসেপ্টর মেকানিজমে কোনো যদি ডিফেক্টস থাকে, তখন যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন তাকে আমরা নন ইমিউনোলজিক্যাল বলছি। এখন নন ইমিউনোলজিক্যালের জন্য আমরা কি করতে পারি? প্রথমে যেটা বলেছি, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব, ওয়াকিং করব এবং আমার ওয়েটটা রিডিউস করব, যাতে বিটা সেলের অ্যাক্টিভিটিটা বাড়ে। তারপর এটা গুড ডায়েটিং। গুড ডায়েটিং মানে কি? ব্যালেন্স ডায়েট। আমরা যেটা 250 গ্রাম প্রোটিন খাওয়া, 250 গ্রামই খাবো। ফ্যাট আমাকে 50 গ্রাম খেতে হবে, সেটাই খাবো। কার্বোহাইড্রেট আমাকে 20 গ্রাম খেতে হবে, সেটাই খাবো। হ্যাঁ, সেভাবে আমাকে ব্যালেন্স ডায়েট, গুড ডায়েটিং একটা চার্ট মেনটেন করতে হবে। সাথে সালফানাল ইউরিয়া। হ্যাঁ, সালফানাল ইউরিয়া কি? সিক্রেটোকক্স। কেন? সে ইনসুলিন সিক্রেশনকে এনহ্যান্স করবে, সেজন্য এই সিক্রেটোকক্সটা আমরা দেবো। সাথে ইনসুলিনটাও থাকবে যদি নন ইমিউনোলজিক্যাল হয়। কেমন? সেটা আমাদের মনে রাখতে হবে। এতটুকুই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এবং ইনসুলিনের কথাবার্তা। এরপর আমরা আসি আরেকটা হচ্ছে হরমোন, কর্টিকোস্টেরয়েড। হ্যাঁ, এটাও কিন্তু এন্ডোক্রাইন হরমোন। কর্টিকোস্টেরয়েডও এন্ডোক্রাইন হরমোন। এখন এটা বলতে গেলে প্রথমে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আসতে হয়। যেমন কি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে কি কি হরমোন রিলিজ হয়? আমরা জানি এন্ডোক্রাইন গ্ল্যান্ডসে দুইটা পার্টস আছে, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্স, একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সে আবার তিনটা লেয়ার। কি কি লেয়ার? জোনা গ্লোমেরুলাসা, জোনা ফেসিকুলাটা, আর একটা হচ্ছে জোনা রেটিকুলারিস। এখন আসি জোনা গ্লোমেরুলাসা। জোনা গ্লোমেরুলাসা থেকে কি কি হরমোন রিলিজ হয়? একটা হচ্ছে অ্যালডোস্টেরন, একটা হচ্ছে ডিঅক্সিকর্টিকোস্টেরন, একটা হচ্ছে কর্টিকোস্টেরন আর কর্টিসল। জোনা গ্লোমেরুলাসা থেকে এই চারটা হরমোন রিলিজ হবে। এগুলো আমরা পড়ে এসছি, এগুলো সব আমরা ফিজিওলজিতে পড়ে এসছি। তারপরে রিভিউ করছি। জোনা গ্লোমেরুলাসা হচ্ছে অ্যালডোস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন, কর্টিকোস্টেরন আর কর্টিসল। এই চারটা হরমোন হচ্ছে জোনা গ্লোমেরুলাসা থেকে। আর জোনা ফেসিকুলাটা থেকে হচ্ছে কর্টিসল আর কর্টিকোস্টেরন। আর জন্য রেটিকুলারিস থেকে হচ্ছে অ্যান্ড্রোজেন এবং স্মল অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। এগুলো হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। আর অ্যাড্রেনাল মেডুলা থেকে কি রিলিজ হচ্ছে? অ্যাড্রেনাল মেডুলা থেকে রিলিজ হচ্ছে নন অ্যাড্রেনালিন এবং ডোপামিন। হ্যাঁ, আমরা যদিও বলি অ্যাড্রেনালিন, কিন্তু অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন এবং ডোপামিন। কেন? আমরা জানি যে অ্যাড্রেনালিন নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয় না। এই অ্যাড্রেনালিন রিলিজ হয় হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে। সেই জন্য অ্যাড্রেনাল মেডুলাতে আমরা বলছি নন অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এবং ডোপামিন, এই তিনটা হরমোন রিলিজ হচ্ছে। এখন যে কর্টিকোস্টেরয়েড বলছি, এই কর্টিকোস্টেরয়েড এটাও একটা মেটাবলিক হরমোন। কেন মেটাবলিক হরমোন? সে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন মেটাবলিজমে সে ইন্টারফিয়ার করছে। যখনই কোনো হরমোন কার্বোহাইড্রেট এবং ফ্যাট এবং প্রোটিন মেটাবলিজমে ইন্টারফিয়ার করে, তখন তাকে আমরা মেটাবলিক হরমোন বলে থাকি। কেমন? এই মেটাবলিক হরমোনে এখন এটার ক্লাসিফিকেশন আমরা কিভাবে করতে পারি? অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশনের উপরে করতে পারি। হ্যাঁ, তারপর সাধারণত আমরা অ্যাকর্ডিং টু ডিউরেশন অ্যাকশনের উপরেই করি, অথবা তার সোর্স থেকেও করতে পারি। যদি আমরা ডিউরেশন অ্যাকশনের উপর করি, তাহলে হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কাদেরকে বলছি? যারা অনসেট অফ অ্যাকশন হচ্ছে লেস দেন 12 আওয়ার্স। যাদের অনসেট অফ অ্যাকশন হচ্ছে লেস দেন 12 আওয়ার্স, তাদেরকে আমরা শর্ট অ্যাক্টিং বলছি। এর মধ্যে আছে হাইড্রোকর্টিসন, কর্টিসন, প্রেডনিসোলন এবং মিথাইল প্রেডনিসোলন। এই চারটা ড্রাগ হচ্ছে, এই চারটা হরমোন কর্টিকোস্টেরয়েড কে আমরা শর্ট অ্যাক্টিং বলছি। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যারা, তারা অনসেট অফ অ্যাকশন হচ্ছে 12 to 36 আওয়ার। এই 12 to 36 আওয়ারের মধ্যে আছে ট্রান্সিলোন, প্যারামিথাসন, আর হচ্ছে ফ্লুপেটনিসলন। এগুলো বইয়ে আছে, জাস্ট একটু বুঝে নাও, একটু শুনে নাও, শুনলে পড়ার সময় মনে আসবে। আর লং অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে যেগুলো আছে, এগুলো হচ্ছে মোর দেন 36 আওয়ার্স অনসেট অফ অ্যাকশন। এর মধ্যে হচ্ছে বিটামিথাসন আর হচ্ছে ডেক্সামিথাসন। এই দুটো হচ্ছে লং অ্যাক্টিং কর্টিকোস্টেরয়েড। এখন আসি এই যে কর্টিকোস্টেরয়েড, এটার মেকানিজম কি?
এই কর্টিকোস্টেরয়েড হচ্ছে ডিএনএ কাপল রিসেপ্টর। কর্টিকোস্টেরয়েড যে রিসেপ্টরটা, এটা হচ্ছে ডিএনএ কাপল রিসেপ্টর। কেন ডিএনএ কাপল রিসেপ্টর বলছি? আমরা যখন জেনারেল ফার্মাকোলজি পড়ছি তখন ওখানে বিভিন্ন রিসেপ্টরের ক্লাসিফিকেশন পড়েছি। ওখানে আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, ডিএনএ কাপল রিসেপ্টর, তারপর তোমার তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড রিসেপ্টর, বিভিন্ন রিসেপ্টর পড়েছি। ওখানে এই কর্টিকোস্টেরয়েডটা যদি বলি তাহলে হচ্ছে সে ডিএনএ কাপল রিসেপ্টর। সে কি করবে? এই গ্লুকোকর্টিকয়েডস যখন আমরা ইনটেক করি বা গ্লুকোকর্টিকয়েডস যখন রিলিজ হয়, গ্লুকোকর্টিকয়েডস কিন্তু আমরা প্রেডনিসোলোন ওষুধও পাই। হ্যাঁ, প্রেডনিসোলোন আমরা ওরালি ওষুধও পাই। আর গ্লুকোকর্টিকয়েডস তো আমরা জানি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে রিলিজ হয়। এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সে যখন রিলিজ হচ্ছে তখন প্রথমে সে সেলের মধ্যে ঢুকছে। সেলের মধ্যে ঢুকে সে বাইন্ড করছে রিসেপ্টরের সাথে। রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবো, যেমন আমি একটা চেয়ার খালি ছিল, হ্যাঁ, চেয়ারের উপর আমি যখন চেয়ারটা খালি ছিল ওটার স্ট্রাকচার একরকম। আমি যখন ছবি আঁকবো ওটা দেখা হবে যে একটা খালি চেয়ার, কিন্তু চেয়ারের উপর যখন আমি বসবো বা যে কোনো কেউ বসবে তখন যখন স্ট্রাকচার আঁকবো তখন চেয়ার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল না? সেটা হচ্ছে কনফরমেশনাল চেঞ্জ। এটাকে আমরা কনফরমেশনাল চেঞ্জ বলবো। এই যে গ্লুকোকর্টিকয়েডস রিসেপ্টরের সাথে বাইন্ড করছে তখন এটা রিসেপ্টরটা যায়, রিসেপ্টরটা কি ওটার হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস বাইন্ড করার জন্য একটা পোরশন থাকবে। যেমন চেয়ারে আমরা বসার জন্য একটা সিট থাকে, এরকম একটা পোরশন থাকবে। সে যখন খালি ছিল, তার স্ট্রাকচার একরকম ছিল, সে যে গ্লুকোকর্টিকয়েড যখন তার সাথে বাইন্ড করলো তখন তার স্ট্রাকচারটা হয়ে গেল অন্যরকম। হ্যাঁ, ফিল আপ একটা স্ট্রাকচার, সেটাকে আমরা কনফরমেশনাল চেঞ্জ বলছি। তাহলে দেখো গ্লুকোকর্টিকয়েডস যখন সেলের সাথে সেলের মধ্যে ঢুকলো, ঢুকে সে রিসেপ্টরের সাথে বাইন্ড করে কি করলো? কনফরমেশনাল চেঞ্জ করলো। যখনই সে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন রিসেপ্টর সাথে থেকে দুটা HSP90 মানে হচ্ছে হিট স্ট্রোক প্রোটিন, HSP90 মানে হচ্ছে হিট স্ট্রোক প্রোটিন, দুইটা HSP90 ডিসোসিয়েট করবে, তার মানে ওখান থেকে ছেড়ে দেবে। এই রিসেপ্টর থেকে দুটো HSP90 প্রোটিন ছেড়ে দিল। সে ছেড়ে দিলে কি করবে? তখন গ্লুকোকর্টিকয়েডস আর রিসেপ্টরের যে একটা কমপ্লেক্স তৈরি হবে, হ্যাঁ, সেটা তখন নিউক্লিয়াসের মধ্যে চলে যাবে। কেন? হোয়াই সে নিউক্লিয়াসে যাবে সেলের মধ্যে যাওয়ার পরও? কারণ এই রিসেপ্টরটা কাজ করবে নিউক্লিয়াসে। এজন্য যখন আমরা রিসেপ্টরের ক্লাসিফিকেশন পড়ি অ্যাকর্ডিং টু লোকেশন, তখন গ্লুকোকর্টিকয়েডস রিসেপ্টর, তখন আমরা বলি রিসেপ্টর লোকেশন হচ্ছে নিউক্লিয়াস রিসেপ্টর। কেমন? এই গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর কমপ্লেক্সটা চলে যাবে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে যাওয়ার পর সে ওখানে ডিএনএ, নিউক্লিয়াসে আমরা জানি ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, হ্যাঁ, এবং এই যে ডিএনএ আর নিউক্লিয়ার প্রোটিন এগুলোর সাথে সে ইন্টারঅ্যাক্টস করে। ইন্টারঅ্যাক্টস মানে কি? সে তাদের সাথে বিক্রিয়া করে। আমরা যেটা বাংলা ভাষায় বিক্রিয়া করি বলি সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টস করবে সে ডিএনএ এর সাথে এবং নিউক্লিয়ার প্রোটিনের সাথে। সে যখন এটার সাথে ইন্টারঅ্যাক্টস করলো তখন সে গ্লুকোকর্টিকয়েড একটা রেসপন্স এলিমেন্ট জিন তৈরি করবে, একটা কমপ্লেক্সটা, ওটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্ট জিনের সাথে তখন সে বাইন্ড করছে। বাইন্ড করে সে কি করবে? সে ট্রান্সক্রিপশন করবে। আমরা জানি আরএনএ পলিমারেজ 2, হ্যাঁ, যেটা হচ্ছে ডিএনএ আরএনএ তোমার মানে ফরমেশনের জন্য যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো আমরা পড়ে এসেছি। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আমরা এটা অ্যানাটমিতে পড়ে এসেছি। এই ট্রান্সক্রিপশনের জন্য আরএনএ পলিমারেজ 2 একটা এনজাইম লাগে, হ্যাঁ, সে তখন এটাকে রেগুলেটস করবে। রেগুলেটস করে এই ফ্যাক্টরগুলোকে অ্যাসোসিয়েট করে। অ্যাসোসিয়েট যখন করবে নতুন একটা প্রি মেসেঞ্জার আরএনএ মানে হচ্ছে প্রি এমআরএনএ তৈরি করবে। প্রি এমআরএনএটা হয়ে যাবে কনভার্টেড হয়ে এমআরএনএ। এই এমআরএনএটা তোমার তখন প্রোটিন সিনথেসিস করবে। এই প্রোটিন সিনথেসিসটা কি করবে? হ্যাঁ, এই প্রোটিন সিনথেসিসে গ্লুকোকর্টিকয়েডস অ্যাকশন করবে। তখন কি কি অ্যাকশন করবে? যেমন সে কার্বোহাইড্রেটের মধ্যে কি করবো? কার্বোহাইড্রেটে তার হচ্ছে গ্লুকোনেওজেনেসিস, তার মানে ব্লাড এসে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ালো। তারপর প্রোটিনে সে কি কাজ করলো? প্রোটিনে সে প্রোটিন ক্যাটাবলিক এফেক্ট করে, প্রোটিনটাকে সে ব্রেক ডাউন করে, হ্যাঁ। আর হচ্ছে ফ্যাটে কি করে? সে ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে, তার মানে হচ্ছে সে ফ্যাটটাকে তোমার ব্লাডে বাড়ায় অ্যাকুমুলেট করে। কেমন? তারপর সে এই যে নিউ প্রোটিন
তৈরি হয়ে সে গ্লুকোকর্টিকয়েডসের এই মেটাবলিক অ্যাকশন গুলো করবে, তারপর তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন করবে। ফার্মাকোলজি অ্যাকশন বলতে কি বুঝি, আমরা সে স্কিনে কি এফেক্ট করলো, সে আমার হেয়ারে কি এফেক্ট করলো, সে আমার আইতে কি এফেক্ট করলো, সে আমার বডি গ্রোথে কি এফেক্ট করলো, সে অন্যান্য গ্রোথ হরমোনের উপর কি এফেক্ট করলো, কেমন এই জিনিসগুলো আমরা বুঝি। তাহলে এই নিউ প্রোটিন সিনথেসিস হয়ে গ্লুকোকর্টিকয়েডসে সেই নিউ অ্যাকশন গুলো করবে। এইটা বোঝা গেছে, মেকানিজম অ্যাকশনটা বোঝা গেছে? প্লিজ রেসপন্স। হ্যালো, হ্যাঁ ম্যাম। বোঝা গেছে মেকানিজম অ্যাকশনটা? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে। মেকানিজম অ্যাকশন এটা হচ্ছে আমরা গ্লুকোকর্টিকয়েডস বা কর্টিকোস্টেরয়েডের এটা হচ্ছে মেকানিজম। এখন আসি ইন্ডিকেশন। ইন্ডিকেশনটা কি, কোথায় কোথায় আমরা এই প্রেডনিসোলন বা গ্লুকোকর্টিকয়েডস দিতে পারি? সাধারণত যে অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, কোনো কারণে যদি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যদি হরমোনগুলো রিলিজ না হয়, যে হরমোনগুলো রিলিজ হয় না কখন, যদি পেশেন্টে এডিসনস ডিজিজ থাকে বা এডিসনস ক্রাইসিস থাকে, বা হাইপো এবং হাইপার অ্যাড্রিনোকর্টিক্যাল হাইপো বা হাইপার ফাংশন থাকে। তার মানে হচ্ছে তোমার সবকিছু অ্যাকুরেট হতে হবে। তোমার এটা হাইপো হইলেও এটা থেকে হরমোন রিলিজ হবে না, হাইপার হলেও হরমোন কন্ট্রোল হবে না। যেমন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপার প্লাসিয়া হয়, যেটা আমাদের বাইবর্ন একটা ডিজিজ। হ্যাঁ, কুশিং সিনড্রোম। হ্যাঁ, কুশিং সিনড্রোম ছবি আমরা বিভিন্ন সময় দেখেছি। না এই করলে, যদি না দেখে থাকো তাহলে জাস্ট সার্চ দিয়ে দেখবা, যে কুশিং সিনড্রোম। হ্যাঁ, কুশিং সিনড্রোম যদি হয়, অ্যালডোস্টেরনিজম যদি হয়, তারপর হচ্ছে ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট। এটা এইটা একটা টেস্ট, এটা হচ্ছে ডেক্সামিথাসোন দিয়ে আমরা দেখি যে তার এটাতে মানে টলারেন্স আছে কিনা, এটাতে তার রেজিস্ট্যান্স আছে কিনা, সেটা ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট দিয়ে আমরা দেখি। এটা হচ্ছে অ্যাড্রিনাল ইউজেস, মানে হচ্ছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, যেটা হচ্ছে বিভিন্ন ডিজিজে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যখন হরমোন রিলিজ হবে না, তখন এই ডিজিজগুলোর জন্য অ্যাড্রিনাল কর্টেক্স থেকে হরমোনগুলো রিলিজ হয় না, তখন আমরা দিব। এখন হচ্ছে নন অ্যাড্রিনাল ইউজেস, মানে হচ্ছে এর বাইরে কি হতে পারে, এক্সপ্লয়েটিভ ডার্মাটাইটিস। হ্যাঁ, এটা হচ্ছে স্কিন ডিজিজ, এক্সপ্লয়েটিভ ডার্মাটাইটিস। তা হচ্ছে বিভিন্ন কোলাজেন ডিজিজ। বিভিন্ন কোলাজেন ডিজিজের মধ্যে হচ্ছে সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস। হ্যাঁ, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস। তারপর হচ্ছে পলিআর্থ্রাইটিস নোডোসা। হ্যাঁ, পলিআর্থ্রাইটিস নোডোসা। তারপর হচ্ছে পলিমায়ালজিয়া রিমাটিকা, মানে হচ্ছে রিমাটাইট। হ্যাঁ, রিমাটাইট আর্থ্রাইটিস বা রিমাটাইট ডিজিজে আমরা এটা দিতে পারি। তারপর যদি সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাসমা, সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাসমাতে সাধারণত আমরা এটা দিয়ে থাকি। যেমন কর্টিকোস্টেরয়েড আমরা কর্সন দিই না, কর্সন ইনজেকশন দিত, এই কর্সন ইনজেকশনেই হচ্ছে সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল এই অ্যাসমাতে দিই। তখন যাওয়ার সাথে সাথে পেশেন্ট খুব রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, আমরা একটা কর্সন দিয়ে দিই, তখন সেটা দিই আর কি। হ্যাঁ, তারপর যদি তখন হ্যামাটোলজিক্যালের মধ্যে হয়, অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, হ্যাঁ, বা হচ্ছে অ্যাকুট হিমোলাইটিক অ্যানিমিয়া, কেন আমরা এই হেমাটোলজিক্যাল ডিজিজ গুলোতে দিই, বা অ্যাকুট স্পাইনাল কর্ড ইনজুরি বা অটোইমিউন ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, কেন আমরা এগুলোতে দিচ্ছি এটা এই কর্টিকোস্টেরয়েডটা? কারণ তার ইমিউনোসাপ্রেসিভ একটা অ্যাকশন আছে। এই অ্যাকুট লিম্ফোসাইটিক লিউকেমিয়া মানে কি, তার মানে লিম্ফোসাইটটা সেলটা তোমার বেশি লিম্ফোসাইট তোমার তৈরি হচ্ছে। তার মানে কি, লিম্ফোসাইটটা কি তোমার, এটা হচ্ছে অটো ইমিউন একটা সেল। এত অটো ইমিউন সেলটাকে আমি কি করব, আমি তাকে সেলের গ্রোথটাকে আমার কমাইতে হবে। তাহলে সেলের গ্রোথটাকে যদি কমাইতে হয়, তখন আমাকে কর্টিকোস্টেরয়েড দিতে হবে। কেন, এই কর্টিকোস্টেরয়েড ইমিউনোসাপ্রেসিভ একটা অ্যাকশন আছে। ঠিক আছে, এখন আসি এই যে কর্টিকোস্টেরয়েড আমি যদি উইথড্র করি, তখন আমার কি এফেক্ট হতে পারে? হ্যাঁ, কর্টিকোস্টেরয়েড এফেক্ট হতে পারে যদি রেপিড উইথড্র হয়। ধরুন আমার কিছুর জন্য আমি ওষুধটা খেলাম, আমাকে দিল 3 মাস। হ্যাঁ, আমি 1 সপ্তাহ খাওয়ার পর দেখলাম যে আমি ডিজিজটা ভালো হচ্ছে না, আমি পট করে বন্ধ করে দিলাম 1 সপ্তাহ পর। আমি 3 মাস ওয়েট করলাম না। হ্যাঁ,
তখন কি হলো, ফ্লেয়ার অফ দ্য আন্ডারলাইং ডিজিজ। মানে আমি যে রোগের জন্য আমাকে এই মেডিসিনটা দেওয়া হচ্ছে সেই ডিজিজটা ফ্লেয়ার আপ করে যাবে। ফ্লেয়ার আপ মানে কি, ফুল ফুটে কিভাবে, ফুল ফুটে হচ্ছে ফুল কলি থাকে, ফুল যখন ফুটে তখন পাপড়িটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তার মানে কি প্রস্ফুটিত হওয়া। আমার যে ডিজিজটার জন্য আমাকে দিয়েছে, আমি যখন স্টপ করে দিই, সাডেন উজ্জ্বল করি এই ড্রাগটা, তখন ওই ডিজিজটা ফুলের মতো হয়ে আরো বেশি স্প্রেড করে যায়। ফুলের সেজন্য এটাকে ফ্লেয়ার আপ বলে। মানে হচ্ছে ফুলের মতো স্প্রেড করে যাওয়া, একদম বড় হয়ে যাওয়া, মানে যেখানে হয় না সেখানে হওয়া। আগে যদি ধরো একটা আন্ডার আর্মে ছিল, এখন সেটা পুরা ব্যাক ফ্রন্ট সব জায়গায় হয়ে গেল। হ্যাঁ, এইরকম আর কি। হ্যাঁ, তারপর একটু অ্যাড্রেনাল সাপ্রেশন হতে পারে যখন হঠাৎ করে আমার অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আছে, আমি কর্টিকোস্টেরয়েড দিলাম, কর্টিকোস্টেরয়েড দিয়ে আমি অন্য হরমোনগুলোকে কন্ট্রোল করছি, এখন চট করে আমি বন্ধ করে দিলাম, এখন অন্য হরমোনগুলো চট করে বন্ধ হয়ে গেল, ঠিক না, অন্য হরমোনগুলোর অ্যাকশন, তাহলে একটু অ্যাড্রিনাল সাপ্রেশন হলো সেটা। তারপর ফিভার মালজিয়া বা আর্থালজিয়া ম্যালেজ, হ্যাঁ, সিইটি টিউমার, টিউমার সেরিব্রি, সেরিব্রিতে সিইটি টিউমার, সিইটি টিউমার মানে কি হচ্ছে, এটা ফলস একটা টিউমারের মতো হতে পারে, একটা গ্রোথ হতে পারে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সার্জারি উজ্জ্বলের জন্য। আর যদি প্রলং ইউজ করলাম, হ্যাঁ, এটা হচ্ছে প্রলং ইউজ করলাম, তখন কি হতে পারে, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয়। ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স কেন হবে, কারণ হচ্ছে এটা হাইপারটেনশন করতে পারে, ইডিমা করে, হাইপোক্যালেমিক অ্যালকালোসিস করে করতে পারে। তারপর কিছু মেটাবলিক চেঞ্জ করে, যেমন হাইপোক্যালেমিক উইথ গ্লাইকোসুরিয়া। হ্যাঁ, ইলেকট্রোজেনিক কুশিং সিমটমও সে কিন্তু করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে লং টার্ম একনি হয়, অ্যালোপেশিয়া হয়, অস্টিওপোরোসিস হয়। হ্যাঁ, এরপর কিছু এমনকি তোমার বোন ম্যারো সাপ্রেশনও হয়। কেমন, এই ডিজিজ গুলো হচ্ছে আমার অবশ্যই হতে পারে যদি আমি তোমার চট করে এটা স্টপ করে দিই। ঠিক আছে, এখন আসি, এই যে কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েডের কিছু ফাংশন আছে। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট অ্যাকশন, যেমন বলেছি ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশন। তার ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশনটা সে কিভাবে করবে, সে ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশনটা করবে তার যে ইনফ্ল্যামেটরি সেল, আমাদের ইনফ্ল্যামেটরি সেল কি কি আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট, হ্যাঁ, বেজোফিল, মাস্ট সেল। হ্যাঁ, এগুলোকে সে ইমিগ্রেশন করতে দিবে না। ইমিগ্রেশন মানে কি, সে এগুলোকে ছড়াতে দিবে না, সে একটা জায়গায় সে আইসোলেটেড করে থাকবে। আইসোলেটেড হলে কি হবে, সে আর স্প্রিড হবে না। হ্যাঁ, ডিজিজটা কোথাও আর স্প্রিড হচ্ছে না। ঠিক আছে, ডিজিজটা স্প্রেড হবে না। তারপর কি হচ্ছে, মাস্ট সেল। মাস্ট সেল আমরা জানি, মাস্ট সেল মেমব্রেন যদি ডিগ্রেডেশন হয় তাহলে হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন কি করে, হিস্টামিন আমাদের অ্যালার্জিক রিয়েকশনের জন্য দায়ী। হ্যাঁ, বা ইনফ্লামেশনের জন্য দায়ী। তখন সে যখন ডিগ্রেডেশন করতে দিচ্ছে না, যখন হিস্টামিন রিলিজ হচ্ছে না, তখন আমাদের কি হবে না, তখন আমাদের আর অ্যালার্জিক রিয়েকশনটা হচ্ছে না। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা ওখান থেকেও সেফ হয়ে যাচ্ছে। কেমন, এরপর সে কি করলো, এরপর সে হচ্ছে যে মানে বোন মেরো সাপ্রেসিভ যে সেলগুলো, সেগুলোকে সে বোন মেরোর মধ্যে সে আইসোলেটেড করে ফেললো। যদি আইসোলেটেড করে তাহলে কি হবে, তার ইনফেকশনটা তার কি হয় না, তার হচ্ছে ইনফ্লামেশনটা তার ছড়ায় না। ইনফ্লামেশনটা তার ছড়াবে না। এখন আসি এই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। এখন আসি যে কার্বোহাইড্রেট মেটাবলিজম। তা কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি বলেছি, সে গ্লুকোনিওজেনেসিস করবে এবং গ্লাইকোজেন সিনথেসিস করবে, এবং পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশন, যে ব্লাড থেকে আমার যে সেলে যাচ্ছে, সেলে গিয়ে আমার যে ইয়েটা মানে গ্লুকোজটা যে ইউটিলাইজ হচ্ছে, মানে গ্লুট ট্রান্সপোর্টের মাধ্যমে যে সেলে যাচ্ছে, সেটাকে সে মানে কমিয়ে দেবে, ডিক্রিজ করবে। তাহলে কি হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া ব্লাডে, তাহলে আমার কি হচ্ছে, গ্লুকোজটা আমার বেড়ে যাচ্ছে। এখন প্রোটিন মেটাবলিজমে কি হচ্ছে বলেছি, যেটা যেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস যদি হয়, প্রোটিনটা ব্রেক ডাউন হয়ে যায়। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডটা গ্লুকোজে কনভার্ট হয়, গ্লুকোজে, এবং
পেরিফেরাল প্রোটিনটা ইউটিলাইজেশনটা বাড়ে, প্রোটিন সিনথেসিসটা কমে, বোন প্রোটিন যেটা ম্যাট্রিক্সের মধ্যে বোন প্রোটিন যেটা থাকে সেটা কমে যায়। কেন? তাহলে কি হবে, অস্টিও ব্লাস্ট সেল হবে না, অস্টিও ক্লাস্ট সেল হবে। তখন কি হবে, অস্টিও পলিসিস হয়। এখন আস ফ্যাট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজমে সে কি করবে, সে এই যে আমরা বলি তার থাইয়ে, তার স্যান্টালে মানে অ্যাবডোমেনে, তার থামে, তার চিকে যে ফ্যাট ডিপোজিশন হয়, যে স্যান্টাল অবেসিটি গুলো, সেগুলো কি হবে, সে এই ফ্যাট মেটাবলিজমের জন্য সে ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, সেজন্য বাড়ে। এখন আসেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যাকশনটা গ্লুকোকর্টিকয়েডসের, সেটা হচ্ছে পারমিসিভ অ্যাকশন। পারমিসিভ অ্যাকশন সে একটা হচ্ছে ফ্যাট মেটাবলিজমের মাধ্যমে করে, আরেকটা হচ্ছে পারমিসিভ অ্যাকশন। আচ্ছা প্রথমে বলি পারমিসিভ অ্যাকশনটা কি। পারমিসিভ অ্যাকশন হচ্ছে ধরুন সে সরাসরি কোনো কাজ করছে না, হ্যাঁ, কারণ সরাসরি কাজ করার মতো অতটুকু বিগ অ্যামাউন্ট হরমোন ওই সময় ওই জায়গায় নেই, কিন্তু সামান্য যে হরমোনটা আছে সেটা কি করছে, আরেকটা মানে হরমোন বা আরেকজনের কাজকে ত্বরান্বিত করছে, হ্যাঁ, সেটাকে আমরা পারমিসিভ অ্যাকশন বলছি। যেমন গ্লুকোকর্টিকয়েডস কি করবে, ক্যাটেকোলামাইন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, গ্রোথ হরমোনকে সিনথেসিস করে লাইপোলাইটিক অ্যাকশনের মাধ্যমে সিনথেসিস করবে। সিনথেসিস করলে কি হবে, ক্যাটেকোলামাইন সিনথেসিস বাড়বে, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ বাড়বে, তারপর গ্রোথ হরমোনের কাজটাও বেড়ে যাবে। আর একটা করে হচ্ছে যে অ্যাকুট অ্যাজমাতে তার কিন্তু এই পারমিসিভ অ্যাকশনটা আছে। অ্যাকুট অ্যাজমাতে সে কি করবে, অ্যাকুট অ্যাজমাতে সে বিটা টু অ্যাগনিস্ট মানে সালবুটামল, আমরা বিটা টু অ্যাগনিস্ট সালবুটামল দিই, সালবুটামলের কাজকে সে বাড়িয়ে দেবে। তার মানে হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের রেসপন্স এই যে বিটা টু রিসেপ্টরে তোমার যে এই সালবুটামলের অ্যাকশনটাকে সে বাড়িয়ে দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাজমাটিক কাজ। আর ক্রনিক অ্যাজমাতে গ্লুকোকর্টিকয়েডস এর কাজ কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এই জন্য আমরা যখন প্রশ্নে দিই তখন আমরা জিজ্ঞেস করি যে গ্লুকোকর্টিকয়েডস অ্যাকিউট অ্যাজমাতে কি ফাংশন, ক্রনিক অ্যাজমাতে কি ফাংশন। যখন অ্যাকিউট অ্যাজমা বলি তখন এটাকে লিখতে হবে পারমিসিভ অ্যাকশন, হ্যাঁ, অফ ব্রঙ্কোডাইলেটর সাচ এস বিটা টু অ্যাগনিস্ট সালবুটামল। আবার যখন আমরা বলি তার ক্রনিক অ্যাজমাতে কাজ কি, তখন বলতে হবে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। বোঝা গেছে বিষয়টা? আরেকটা আছে তার হচ্ছে প্রেস। হ্যালো, এনি প্রবলেম? না ম্যাম, বুঝছি, এটা বলছিলাম। হ্যাঁ, তারপর আসি এখন সে কি করবে, সে হাইপার টেনশন করে। কিভাবে হাইপার টেনশন করবে, সল্ট এন্ড ওয়াটার সে রিটেনশন করবে, সল্ট ওয়াটার রিটেনশন করে, হ্যাঁ, সেটাকে আমরা মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটিও বলতে পারি বা পারমিসিভ অ্যাকশনও বলি, যে এটা হাইপার টেনশন হয়, হ্যাঁ, বা প্রেসার এফেক্ট, হ্যাঁ, এটাকে পারমিসিভ অ্যাকশন হিসেবেও রাখতে পারি বা প্রেসার এফেক্ট হিসেবেও রাখতে পারি, হ্যাঁ, বা মিনারেলোকর্টিকয়েড অ্যাকশনও রাখতে পারি, কিন্তু এটা হচ্ছে প্রেসার এফেক্ট। তার হাইপার টেনশন হয়, সাথে তার হাইপার ন্যাট্রিমিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, হাইপোক্যালসিমিয়া হবে। মোট কথা এখানে তার মেটাবলিক ডিসঅর্ডারটা হবে। মেটাবলিক কি হবে, মেটাবলিক অ্যালকালোসিসটা হয়, হ্যাঁ, মেটাবলিক অ্যালকালোসিস হয়। তারপর তো জানি সে হচ্ছে সিএনএস এ কি করে, এক্সাইটেবিলিটি করে, হ্যাঁ, এক্সাইটেবিলিটি করে, বিহেভিয়ার সে রেস্টলেস থাকে, তার মুড চেঞ্জ হয়, হ্যাঁ, বাইপোলার মুড ডিসঅর্ডার করে। কেমন, এই জিনিসগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস এর অ্যাকশন। আমরা যখন গ্লুকোকর্টিকয়েডস এর অ্যাকশন বলি তখন এই জিনিসগুলো কিন্তু সবকিছু লিখতে হয়, আলাদা 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 করে লিখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনে, সেখানে সে ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ইনহিবিট করবে, হ্যাঁ, ফসফোলাইপেজ A2 এনজাইম যদি ইনহিবিট হয় তাহলে হচ্ছে ম্যানমেড ফসফোলিপিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন আর লিকোটিন সিনথেসিস হয় না। তার মানে কি, এগুলো ইনফ্ল্যামেটরি সেলগুলো তার রিলিজ হয় না, সেভাবে সে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনও করে। ঠিক আছে, এই গ্লুকোকর্টিকয়েডস এর মোটামুটি এতটুকু করলে হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস এর অ্যাকশন। এখন আসি আরেকটা জিনিস বলছি, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশনটা একটু পড়ি।
কন্ট্রাক্ট ইন্ডিকেশনটা কি হবে? কন্ট্রাক্ট হচ্ছে সে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করলে কি হবে? যাদের অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে, পেপটিক আলসার ডিজিজ, সেটা কিন্তু এগ্রিভেটেড করে। সেজন্য যদি আগে থেকে প্রেজেন্টিং ইনফেকশন থাকে বা পেপটিক আলসার ডিজিজ থাকে, যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, হাইপারটেনশন আছে, হার্ট ফেলিউর আছে, মেন্টাল ডিসঅর্ডার আছে বা টিউবারকুলোসিস আছে, এসব পেশেন্টকে আমরা কখনোই কর্টিকোস্টেরয়েড অ্যাডভাইস করি না। হ্যাঁ, এটি কেন? কারণ কোনো একটা ইনফেকশনে আমি যদি কর্টিকোস্টেরয়েড দিই তাহলে ইনফেকশনটা স্প্রেড করে যায়। এর জন্য ইনফেকশনে দিতে হয় অ্যান্টিবায়োটিক, নট কর্টিকোস্টেরয়েড। এখন আসে কিছু হরমোন। হ্যাঁ, হরমোন বলেছি না, এই হরমোনগুলো কিন্তু এন্ডোক্রাইন হরমোন। কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই দুটো হরমোনে কিন্তু এন্ডোক্রাইন হরমোন। ইস্ট্রোজেন সাধারণত আমরা ন্যাচারাল সোর্স থেকে পেয়ে থাকি। হ্যাঁ, ন্যাচারাল সোর্স কি কোত্থেকে পাই? ওভারি থেকে আসে না? হ্যাঁ, ওভারি থেকে তো আসে, ওভারি থেকে আসে। এবং ইস্ট্রোজেন হরমোনটাও কিন্তু ডিএনএ কাপল রিসেপ্টর। যেটা আমরা ন্যাচারাল পাই সেটা হচ্ছে এস্ট্রাডিয়েল, হ্যাঁ, ইস্ট্রন, বা আমরা সিনথেটিক্যালি আমরা তৈরি করি। হ্যাঁ, সিনথেটিক্যালি যেটা তৈরি করি সেটা হচ্ছে ইথানাইল এস্ট্রাডিয়েল। হ্যাঁ, আর একটা হচ্ছে নন স্টেরয়েডের একটা আছে, সেটা সাধারণত আমরা এখন ইউজ করি না। হ্যাঁ, ওটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে ইউজ করা হয় আর কি, নন স্টেরয়েডালটা। এখন আসেন এই ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি? ইস্ট্রোজেনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বললে কখনো অন্য কিছু লেখা যাবে না। হ্যাঁ, বি কেয়ারফুল। তাহলে আমাদের ইস্ট্রোজেনের ফার্মাকোলজি অ্যাকশন আমরা কি লিখবো? তাহলে ফিমেল ম্যাচুরেশনে ইস্ট্রোজেন যখন একটা গ্রাফিয়ান ফলিকল ম্যাচিউর হতে থাকে তখন কি করে ইস্ট্রোজেনটা রিলিজ হয়। তাহলে একটা ফিমেলের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সবকিছু ডিপেন্ড করে কিন্তু এই একটা হরমোনের উপর। হ্যাঁ, সাথে প্রজেস্টেরনও দায়ী, প্রজেস্টেরনে কিছু কাজ করে, পলিফারেশনের কাজটা। তাহলে ইস্ট্রোজেনটা কি করছে? ইস্ট্রোজেন কিন্তু তোমার ম্যাচুরেশনটা করছে। প্রথমেই আসি যে আমার যে মেনস্ট্রুয়াল সাইকেলে তোমার মেনস্ট্রুয়াল ফেজের পর যে পলিফারেটিভ ফেজ, এখানে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট আছে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন ম্যাক্সিমাম একটা এফেক্ট দিবে, তারপর লুটিনাইজিং সার্চ হয়, তারপর গ্রাফিয়ান তোমার ফলিকল রাপচার হয়, রাপচার সেকেন্ডারি ওভা তৈরি হয়, ওভাবে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে তারপর কিন্তু ওই ওভারি থেকে ওভাটা বের হয়ে আসে। হ্যাঁ, সেভাবে সে কি করে তোমার সবকিছু তার ইন্টারনাল যে অর্গানটা, ভেজানা, ইউটেরাস, ইউটেরাইন টিউব, তারপর হচ্ছে তার ব্রেস্টের ডাক্টাল এবং ফলিকুলার যে স্টোমাল গ্রোথটা, হ্যাঁ, সবকিছু সে হচ্ছে মেনটেন করে। আর পিউবার্টিতে তোমার আমরা যে বলে 18 বছর বয়স হলে এপিফাজিল ক্লোজার হয়, বোনসের যে এপিফাজিল ক্লোজার হয়, যে তখন এপিফাজিল ক্লোজার মানে কি? দুইটা লং বোনদের এন্ডে কিছু এপিফাজিল প্লেট থাকে, কার্টিলেজ থাকে। এটা যখন 18 বছর হয় তখন এটা ফিউশন হয়ে যায়। তখন আমরা তো বোনস পড়েছি, ফিমার পড়েছি, হিউমেরাস পড়েছি, ওখানে দেখি কি ফোরামেন, সেকেন্ডারি ফোরামেন, ছোট্ট করে একটা সেকেন্ডারি ফোরামেন দেখি। এই সেকেন্ডারি ফোরামেন যখন দেখা যায় এক্সরেতে বা এপিফাজিল প্লেটটা যখন ক্লোজ হয়ে যায় তখন বলি আমরা তাকে অ্যাডাল্ট। হ্যাঁ, এই এপিফাজিল, এই লং বডি এপিফাজিল ক্লোজারটা কিন্তু ইস্ট্রোজেনের জন্যই হয়। তারপর বিভিন্ন হেয়ার, হ্যাঁ, এক্সিলারি পিউবিক হেয়ার, বডি ফ্যাট ডিপোজিশন, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু সবকিছুর জন্য ইস্ট্রোজেন দায়ী। এরপর ওই যে এন্ডোমেট্রিয়াল গ্রোথ, যেটা আমাদের ইউটেরাইন মাসেলের গ্রোথের জন্য, এন্ডোমেট্রিয়াল লাইনিং এর চেঞ্জের জন্য, হ্যাঁ, ডেভেলপমেন্টাল জন্য, যেটা লাইনিং এর চেঞ্জটা ইম্পর্টেন্ট ফর চাইল্ড বেয়ারিং, হ্যাঁ, সেটার জন্য ইস্ট্রোজেন করবে সে আস্তে আস্তে। এবং মেনস্ট্রুয়াল যে বলেছি, মেনস্ট্রুয়াল সাইকেলের সেই পলিফারেটিভ ফেজটা সে কি করবে? সে রেগুলেট করবে। হ্যাঁ, এর মধ্যে তার মেটাবলিক কিছু এফেক্ট আছে। সে কি করে? কার্বোহাইড্রেট মেটাবলিজম করে করে হাইপার গ্লাইসেমিয়া করতে পারে, কেমন একটু ফ্যাট ডিপোজিশন করে। হ্যাঁ, প্রোটিনটাও সে অ্যানাবলিক করে, ক্যাটাবলিক না, অ্যানাবলিক প্রোটিন সিনথেসিসও করে। হ্যাঁ, তারপর সে হচ্ছে প্যারাথরমোন মানে প্যারাথয়েড হরমোন, হ্যাঁ, সে প্যারাথয়েড হরমোনকে অ্যান্টাগনাইজ করবে। হ্যাঁ, সে অ্যাপোপ্টোসিস করবে, অস্টিওক্লাস্ট সেল রিলিজ করবে। হ্যাঁ, অস্টিওক্লাস্ট সেল অ্যাপোপ্টোসিস করে। তারপর হচ্ছে সে হচ্ছে বিভিন্ন প্রোটিন, হ্যাঁ, যেগুলো আমাদের গ্রোথের জন্য প্রয়োজন, সেই প্রোটিনগুলো সে
রিলিজ করবে। আর হচ্ছে সে আমাদের হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এইচডিএল লেভেলটাকে ইনক্রিজ করে, যেটা আমাদের হার্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সে ট্রাইগ্লিসারাইড লেভেল, তারপর লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এগুলোকে সে কমিয়ে রাখে, যার কারণে আমাদের টোটাল প্লাজমা কোলেস্টেরল এজ এ ফিমেল একটা রিপ্রোডাক্টিভ এজের প্লাজমা কোলেস্টেরলটা সব সময় কম থাকে, বেসিক্যালি কম থাকে। হ্যাঁ, এই জন্য রিপ্রোডাক্টিভ এজের মেয়েদের হার্ট একটা মায়োকার্ডিক ইনফ্রাকশনটা হয় না, খুব কম হয়, যেহেতু হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনটা বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কম, টোটাল কোলেস্টেরলটা কম। কিন্তু এটার উল্টা কাজটা করে টেস্টোস্টেরন। এই জন্য ছেলেদের এই এইজটাতে, তোমার গ্রোয়িং এজটাতে তোমার ছেলেদের কিন্তু মায়োকার্ডিক ইনফ্রাকশনের যতটা ঝুঁকি থাকে, যদি না কোনো মেয়ের কনজেনিটাল কোনো প্রবলেম থাকে, ততক্ষণ পর্যন্ত সে এই তোমার রিপ্রোডাক্টিভ এজে কখনো মায়োকার্ডিক ইনফ্রাকশন হয় না। সেজন্য মেয়েদেরকে কি বলা হয়, কই মাছের প্রাণ। হ্যাঁ, প্রবাদ বাক্যে কই মাছের প্রাণ এই জন্যই বলা হয়, ইস্ট্রোজেনের জন্যই এটা হয় আর কি। হ্যাঁ, আর হচ্ছে সে তোমার ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করবে। কিভাবে সাহায্য করে, সে তোমার প্লাজমিনোজেন লেভেলটাকে বাড়ায়, তারপর সে সার্কুলেটে তোমার বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, হ্যাঁ, এই জিনিসগুলোকেও সে বাড়িয়ে থাকে, যার কারণে তোমার কোয়াগুলেশনটাকে হেল্প করে। তাহলে হচ্ছে কি তোমার ব্লিডিং টেন্ডেন্সিটা কমে যাবে। ধরো আমি মানে কোনো একটা তোমার কেটে গেল বা কোনো একটা বিগ রাপচার হলো, সে জায়গায় তোমার ন্যাচারালি ইস্ট্রোজেনটা তোমাকে কোয়াগুলেশনে হেল্প করবে, সেটা গড গিফটেড অ্যাজ ইন কেস অফ ফিমেল। হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু গড গিফটেড। কেন? মেয়েদেরকে যেহেতু গুরু দায়িত্ব দিয়েছে, সেহেতু তাদের দুইটা কি দিয়েছে, ভালো দুটা এফেক্ট দিয়েছে গড, যে জিনিসটা ছেলেদের নেই। হ্যাঁ, টেস্টোস্টেরনের জন্য ছেলেরা এই জিনিসগুলো সুবিধাগুলো পায় না। হ্যাঁ, তারপর সে আর হচ্ছে সে প্রজেস্টেরন রিসেপ্টরটাকেও সিনথেসিসে সাহায্য করে। সে সাহায্য করে, কিন্তু তার একটা ইস্ট্রোজেনে একটা জিনিস হয়, যেহেতু সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে, তার সেজন্য তার হাইপার টেনশনের একটা চান্স থাকে এবং ইডিমা হয়। হ্যাঁ, এজন্য যাদের রেগুলারলি ইডিমা থাকে, হ্যাঁ, তাদের ইস্ট্রোজেন লেভেলটা আমরা একটু দেখি। হ্যাঁ, ইস্ট্রোজেন লেভেলটা একটু দেখার চেষ্টা করি। কেমন? এটা হচ্ছে ইস্ট্রোজেনের ফার্মাকোলজিক্যাল এফেক্ট। এখন আসেন প্রজেস্টেরন। ইস্ট্রোজেনের মতো প্রজেস্টেরনও কিন্তু ওভারি থেকে রিলিজ হয়, আর সামান্য পরিমাণ রেটিকুলারিস থেকে সামান্য পরিমাণ রিলিজ হয়। ন্যাচারালি আমরা যে প্রজেস্টেরন পাই সেটাকে আমরা প্রজেস্টিন বলি, আর সিনথেটিক্যালি যেটা পাই সেটা হচ্ছে নন ইথিস্ট্রিন, হ্যাঁ, অ্যালনটেস্টন। এই জিনিসগুলো সাধারণত আমরা পেয়ে থাকি। এখন আসেন এই যে প্রজেস্টেরন কি করবে? প্রজেস্টেরন একইভাবে পলিপারেটিভ ফেজে তার অ্যালিস কে বাড়িয়ে দেয়, এবং সে যে সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে, যার কারণে স্পাম পেনিট্রেশন করতে পারে না, এবং সে এন্ডোমেট্রিয়াল গ্রোথ গুলো করে, এবং রিপ্রোডাক্টিভ ফাংশনগুলো, রিপ্রোডাক্টিভ টেক্টের যে এন্ডোমেট্রিয়াল পলিফারেশন, সেটা তো সে সাহায্য করে, এবং এন্ডোমেট্রিয়াম যে সিক্রেটরি ফেজ, সেটাতেও সে ডেভেলপমেন্টালের জন্য সাহায্য করে। তারপর সে আরেকটা করে কি, তার এই যে সার্ভাইকাল যে এন্ডোসার্ভাইকাল যে গ্ল্যান্ড গুলো, সেগুলো সে পলিফারেট করে, ওখান থেকে সে সিক্রেশনে সাহায্য করে। হ্যাঁ, এবং তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজ, সে কিন্তু যে ইমপ্লান্টেশনের পর সে তার এমব্রায়ো উইথ প্লাসেন্টাকে সে রিজার্ভ করে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, সে কিন্তু এই যে প্রেগনেন্সি, হ্যাঁ, প্রেগনেন্সিতে যখন আমাদের মানে আর্লি মেমরি রাপচারে হিস্ট্রি থাকে, তখন আমরা কিন্তু এই মানে বিফোর 5 মান্থস আমরা পেশেন্টকে এই প্রজেস্টিন ইনজেকশনটা দিয়ে থাকি, যাতে সেটা প্রিজার্ভ থাকে এমব্রায়োটা, প্লাসেন্টা যতদিন বা 5 মাস পরে প্লাসেন্টাটা কিন্তু ভালোভাবে ফর্মেশন হয়, প্লাসেন্টার হরমোন গুলো তখন ভালোভাবে রিলিজ হয়। যতদিন পর্যন্ত হচ্ছে না, তখন আমরা এই প্রজেস্টিনটা দিয়ে থাকি। ন্যাচারালি এই প্রজেস্টিনটা কিন্তু আমাদের এটা
রাখে। এবং সে যে এই যে মেনস্ট্রুয়াল যে কন্ট্রাক্টিলিটি, ইউটেরাইন যে কন্ট্রাক্টিলিটিকে সেটা সে রিডিউস করে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফর প্রেগন্যান্সি। কারণ একটা যদি ইউটেরাইন মাসেল এন্ডোমেট্রিয়াম যে কন্ট্রাক্ট করে, তাহলে তো প্রেগন্যান্সিতে তার এমব্রায়োটা এক্সপাইল হয়ে যাবে, কিন্তু সে সেটা প্রিজার্ভ করবে। কেমন এই ম্যামারি গ্ল্যান্ডে সে কি করে ডাক্টাল পলিফারেশন হয়, হ্যাঁ, যার কারণে তোমার প্রেগন্যান্সিতে সিক্রেশনটা হয়। গুলো ফিল করে সিক্রেশনে, যে আমরা যে প্রেগনেন্সির পর ব্রেস্ট ফিডিং মানে আফটার ডেলিভারি ব্রেস্ট ফিডিং কর যে কোলোস্টাম পায়, যে মিল্ক পায়, এই ডাক্তার গ্রোথটা তো হচ্ছে তোমার এস্ট্রোজেন, কিন্তু এইখানের ভিতরে সিক্রেশনটা মেনটেন করে হচ্ছে প্রজেস্টেরন। কেমন? আর হচ্ছে সে সিএনএস একটু ডিপ্রেসিভ এফেক্টে থাকে, সেটা সেজন্য বলে কি মেনস্ট্রুয়েশনের সময় যে এস্ট্রোজেন প্রোস্টেরন লেভেলটা বাড়তে থাকে, এর জন্য মেয়েদের মুড চেঞ্জ হয়। হ্যাঁ, প্রিমেনস্ট্রুয়াল পোস্ট মেনস্ট্রুয়াল মেয়েদের মুড চেঞ্জ হয় হচ্ছে এস্ট্রোজেন প্রোস্টেরনের জন্য। কেমন? এটা একটু ডিপ্রেসিভ বা কখনো কারো ইউফোরিক, হ্যাঁ ইউফোরিক সাধারণত থাকে না, ডিপ্রেসিভ মুডে সাধারণত বেশি থাকে পেশেন্ট। কেমন? এবং এটা ফ্যাটি ডিপোজিশন করে। এটার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে সে এলডিএল কে একটু সামান্য বাড়ায়, কিন্তু এইচডিএল এ তার কোনো এফেক্ট নেই। কেমন? এইটা হচ্ছে পোস্ট্রনের ফার্মাকোলজিক্যাল এফেক্ট। এই ফার্মাকোলজিক্যাল এফেক্ট বললে এগুলো বলতে হবে। এখন আসেন এইটার ইন্ডিকেশন কি, কোথায় আমরা দিচ্ছি? প্রথমে তো আমরা দিই হচ্ছে অ্যাজ এ কন্ট্রাসেপটিভ পিল ইস্ট্রোজেন প্রোস্টেরন আমরা দিই। তারপর মেনোপজাল পোস্ট মেনোপজাল ওমেনের আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে এটা ইনডিউস করতে পারি অ্যালং উইথ ইস্ট্রোজেন। তারপর সেকেন্ডারি অ্যামোনেরিয়া যারা তাদের ক্ষেত্রে সেকেন্ডারি অ্যামোনেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রোস্টেরন দিয়ে আমরা কিন্তু তার মেনস্ট্রুয়েশনটা রেগুলার করি। রেগুলার করে তারপর আমরা তাকে যে কোনো ট্রিটমেন্টে যাই। ইনফার্টিলিটি যদি থাকে তখন তার একরকম ট্রিটমেন্ট করি, বা তার যদি মেনস্ট্রুয়েশন রেগুলেশনের জন্য চায় তখন তাকে একরকম ট্রিটমেন্ট করি। কেমন? তারপর এটা তো বলেছে যে লুটিয়াল ফেজ, এই লুটিয়াল ফেজটা প্রজননের জন্য হয়, যেটা ফার্টিলিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আবার বলেছে যে প্রিমেচুর লেবার প্রিভেন্ট করার জন্য আমরা প্রজেস্টেরনটা দিই, যাতে সে প্রিজার্ভ করে রাখতে পারে। হ্যাঁ, তারপর যদি ডিউবি হয়, হ্যাঁ অ্যানোভুলেটরি ডিউবি হয়, তখন আমরা অনলি প্রজেস্টেরন পিলটা দিতে পারি। তারপর অনলি প্রজেস্টেরন পিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে তোমার কন্ট্রাসেপশনের জন্য। ল্যাকটেশনের পিরিয়ডে যদি কন্ট্রাসেপশন প্রয়োজন হয়, তখন কিন্তু অনলি পিল বা মিনি পিল যেটা দিয়ে সেটা কিন্তু প্রজেস্টেরন অনলি পিল, ওখানে কোনো এস্ট্রোজেন থাকে না। কেমন? এখন আসো এই দুইটা মিলে কি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি যেটাকে আমরা বলি। হ্যাঁ, ওসিপি। ওসিপি তে কি থাকছে? ওসিপি যদি কম্বাইন্ড পিল দিই তাহলে হচ্ছে তোমার ইথানল ইস্ট্রাডিল আর ল্যাগোজেস্টেরন প্রোস্টেরন হিসেবে দুটো থাকছে। আর যদি অনলি ওরাল পিল দিই তাহলে হচ্ছে নন জেস্টেরন থাকছে প্রজেস্টেরনের জন্য। আর পোস্ট কয়টাল পিলে হয় ইস্ট্রোজেন থাকে অথবা প্রজেস্টেরন থাকে। ইস্ট্রোজেন যদি থাকে ওই যে সিনথেটিক ইস্ট্রোজেনটা ইথাইল এস্ট্রাজল এস্ট্রাডিওল, আর প্রজেস্টেরনের ক্ষেত্রে থাকে নরজেস্টেরন। হ্যাঁ, আর প্যারেন্টালে কিছু প্রিপারেশন আছে, সেটা হচ্ছে ড্যাপোড প্রিপারেশন। হ্যাঁ, ডিএমপিএ, যেটা এভরি 3 মান্থস ইন্টারমাসকুলারলি দেওয়া হয় 3 মান্থস পর পর। আর হচ্ছে নেট ইন যেটা নরিথিনজন, অ্যানাথেট যেটা সেটাও হচ্ছে 2 মাস পর পর আইএম ইনজেকশন দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে প্যারেন্টাল ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস। আর আরেকটা আছে ওয়ান্স এ মান্থ ইনজেকশন। হ্যাঁ, এটাতে কিন্তু ইস্ট্রোজেন প্রোস্টেরন দুটোই আমরা দিতে পারি। আর হচ্ছে ইমপ্ল্যান্টসটা হয় কি আমের মধ্যে 2টা বা 3টা কাঠি বসানো হয়। পরে এটা 2 বছর 4 বছর 5 বছর যতদিন সে চাচ্ছে যে সে বাচ্চা নেবে না, ততদিন কাঠিটা থাকবে। আর যখনই সে চাইবে যে কনসিভ করতে, তখন সে কি করবে, শুধু ইনসেশনটা দিয়ে এটা কাঠিটা বের করে ফেলে। আর এটা একটা স্টিচ পরে 2-3 দিন ড্রেসিং করা লাগে, 7 দিনের দিন স্টিচটা কেটে ফেলা লাগে। হ্যাঁ, সামান্য একটা অপারেশন হয় ইমপ্ল্যান্ট। কিন্তু যেটা ইমপ্ল্যান্ট যখন ইন্ট্রোডিউস করা হয় তখন অপারেশন লাগে না, ওটা ছোট ইনজেকশনের মাধ্যমে সুন্দর করে দিয়ে দেওয়া হয়, ওটা স্টে করে। কিন্তু যখন রিমুভ করা হয় তখন একটু ইনসিশন দিতে হয়।
এখন আছে ডিভাইস, কি কি ডিভাইস দিতে পারি? হ্যাঁ, ইন্টারটেন ডিভাইস যেটাকে আমরা আইইউডি বলি। হ্যাঁ, আইইউডি দিতে পারি, যেমন ট্রান্সভার্সাল রিং আছে, প্লাসেন্টার প্যাচ আর ট্রান্সডার্মাল প্যাচ আছে। হ্যাঁ, আইইউডি যেটা বলছি আমরা কপারটি সাধারণত আইইউডি বলা হয়ে থাকে। কেমন? এখন আসেন এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কাজ করবে? ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কাজ করবে? ইস্ট্রোজেন ও কাজ করছে, প্রোজেস্টেরনও কাজ করছে। প্রোজেস্টেরন কিভাবে কাজ করছে? প্রোজেস্টেরন হচ্ছে তার লুটিনাইজিং সার্চ। হ্যাঁ, লুটিনাইজিং সার্চের ফ্রিকোয়েন্সিটাকে সে কমিয়ে দিচ্ছে। আর ইস্ট্রোজেন কি করবে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সিক্রেশনটাকে কমিয়ে দেবে। যদি ফলিকুলার স্টিমুলেশন হরমোনকে কমিয়ে দেয় তাহলে মিড সাইকেলে লুটিনাইজিং সার্চ হয় না। লুটিনাইজিং সার্চ যদি না হয় তাহলে ফলিকুলার ডেভেলপমেন্ট হবে না, ফলিকুলার রাপচার হয়ে ওভা বের হয়ে আসবে না। যদি ওভা বের না হয় তাহলে ওভুলেশন হবে না। ওভুলেশন যদি না হয় তাহলে ফার্টিলাইজেশন হবে না, কনসেপশন হবে না। তাহলে কি হবে? কন্ট্রাসেপশন। হ্যাঁ, এছাড়াও আমরা জানি প্রোজেস্টেরন কি করবে? প্রোজেস্টেরন এই যে সার্ভাইকেল যে মিউকাসটা করে ঠিক করলে এই স্পামটা হয়ে পেনিট্রেশন করতে পারে না। পেনিট্রেশন যদি না করে তাহলে কন্ট্রাসেপশন হয় না। আর সে এন্ডোমেট্রিয়ালকে এমন ভাবে অল্টার করে যেন স্পামটা গেলে একটা ফরেন বডি সেন্সেশন হয়। ফরেন বডি সেন্সেশন হলে সে কি এক্সপাল করে দেয়। হ্যাঁ, তখন আর ইমপ্লান্টেশন হয় না। হ্যাঁ, এইভাবে সে কন্ট্রাসেপশনে সাহায্য করে। এখন যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কিন্তু তোমার ইন্ডিকেশন কি হবে? এর কিন্তু শুধু কন্ট্রাসেপটিভ পারপাসে ওরাল কম্বাইন্ড পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটাই বলে সেটা কিন্তু শুধু যে কন্ট্রাসেপটিভ পারপাস আছে তা কিন্তু না। হ্যাঁ, কন্ট্রাসেপটিভ পারপাসে আমরা ইউজ করি, তাছাড়াও আমরা কিছু ডিজিজে ইউজ করি। যদি আমরা বলি যে কন্ট্রাসেপটিভ নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওরাল কম্বাইন্ড পিল, তখন কি লিখতে হবে? যে কন্ট্রাসেপশন তো আছেই, এরপরে নন কন্ট্রাসেপটিভ ইউজ লিখলে তখন বলতে হবে এন্ডোমেট্রিওসিস, ইরেগুলার মেনস্ট্রুয়েশন ইন হোলি হজ ফেস্টিভ্যাল। হ্যাঁ, হোলি হজ ফেস্টিভ্যাল টু প্রিভেন্ট মেনস্ট্রুয়েশন, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং, তারপর ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ফাংশনাল ওভারিয়ান সিস্ট। এগুলোতে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওরাল কম্বাইন্ড পিলটা ইউজ করি। এগুলো হচ্ছে নন কন্ট্রাসেপটিভ ইউজ যদি বলে তখন এগুলো অবশ্যই লিখতে হবে। এখন আসেন কাদেরকে দেওয়া যাবে না। এখানের মধ্যে আছে অ্যাবসলিউট এবং রিলেটিভ, দুটো কথা আছে। অ্যাবসলিউট কেন, রিলেটিভ কেন? অ্যাবসলিউট হচ্ছে তাদেরকে কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে। আর রিলেটিভ কি দেওয়া যাবে, কিন্তু জিনিসটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। হ্যাঁ, তাহলে অ্যাবসলিউট তাদেরকে আমরা বলবো, হ্যাঁ, যারা কনসেপ্ট করবে তাদেরকে কখনোই দেওয়া যাবে না, প্রেগন্যান্সিতে কখনোই দেওয়া যাবে না। আর যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকবে, যেমন থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, কার্ডিয়াক ডিজিজ রিস্ক ফ্যাক্টর থাকবে, তাদেরকে আমরা দিব না। এবং যাদের নিউরোলজিক্যাল প্রবলেম থাকবে, মাইগ্রেন থাকবে, হ্যাঁ, তারপর সেরেব্রাল ইসকেমিক অ্যাটাক থাকবে, তাদেরকে দেব না। যদি ব্রেস্ট কার্সিনোমা থাকে, জেনিটাল কার্সিনোমা থাকে, হ্যাঁ, আনডায়াগনোজড যদি ভ্যাজানাল ব্লিডিং হয় তখনও দেব না। আর যদি হেপাটোবিলিয়ারি কোনো প্রবলেম থাকবে, যেমন পলিস্টেটিক জন্ডিস, ইনফেক্টিভ হেপাটাইটিস, এগুলো তো দেওয়া যাবে না। আর যদি হাইড্রেটিফর্ম মোল ইভালুয়েশন করি তখন আমরা দিব না। আর অ্যাসিলি তাহলে হচ্ছে সিস্টেমিক লুপাস ইরিথ্রোম্যাটোসিস, এখানেও আমরা স্কিন ডিজিজও দিব না। রিলেটিভ কারা, মানে কাদেরকে দিতে পারবো কিন্তু চিন্তা ভাবনা করে কনসাসলি দিতে হবে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে এজ যাদের 35 ইয়ার্স হয়ে গেছে এবং যাদের ফ্যামিলি তার কখনো মানে থ্রম্বোএম্বোলিক ডিজিজ হয় নাই কিন্তু তার রিলেটিভসদের আছে এরকম ডায়াবেটিস মেলাইটাস থাকলে, হাইপারটেনশন হলে, স্মোকিং, যারা মোর দেন 40 পার ডে স্মোক করে সিগারেটস, তাদেরকে দেওয়ার সময় আমাদের চিন্তা ভাবনা করে দিতে হবে যে অবেস পেশেন্ট। আর যারা হচ্ছে লং টার্ম ইমোবিলিটি, যেমন লং টার্ম কিছু প্যারালাইজড পেশেন্ট আছে, যাদের ধরেন হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, যে পেশেন্টগুলো, সেগুলোকেও দেওয়ার সময় চিন্তা ভাবনা করতে হবে। আর বেস্ট ফিডিং, যেমন প্রথম 6 মাসে কখনোই ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল আমরা দিই না, আর তখন এক্সক্লুসিভ বেস্ট ফিডিং একটা বিষয় আছে, ইস্ট্রোজেন প্রোলাক্টিন সিক্রেশন থেকে কমিয়ে দেয়।
হ্যাঁ, ফলিকুলার স্টিমুলেটর হরমোনকে সে কমায়, প্রোলাকটিন সিনথেসিসকে সে কমায়, যার কারণে ব্রেস্ট মিল্ক সিক্রেশনটাকে সিরিয়াস করে। সেজন্য আমরা কখনোই দিই না। আমরা আফটার 6 months অফ বেবি আমরা চিন্তা ভাবনা করে দেওয়া এই উইদিন 6 months আমরা তখন অনলি কোলেস্ট্রল বা মিনি পিলটা অ্যাডভাইস করি। কেমন? আর যারা এপিফাইসে যেমন অনেক একটা বাচ্চার দেখা গেল যে 14 বছরে বিয়ে হয়ে গেল, সে এখন বেবি পাচ্ছে নিতে চাচ্ছে না, কিন্তু তার কিন্তু 14 বছর তো এপিফাইসের ক্লোজার হয় না। হ্যাঁ, তখন তাকেও আমাকে কম্বাইন পিন দেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। কেমন? এই জিনিসগুলো কিন্তু চিন্তা করবো আমি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। না, অসুবিধা নেই, 5 মিনিটে শেষ হয়ে যাবে। 5 মিনিটে শেষ হয়ে যাবে আমার শেষ, মোটামুটি শেষ। কেমন? এগুলো হচ্ছে আমার কন্টেন্ট ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? অ্যাডভার্স ইফেক্ট হতে পারে যেহেতু এটা ওরালি খাই, আমরা একটু নশিয়া লাগতে পারে, একটু বমি বমি ভাব লাগতে পারে, একটু ব্যাক থ্রু ব্লিডিং, ইডিমা হতে পারে। হ্যাঁ, সামান্য একটু ফ্যাট ডিপোজিশন, ওয়েট গেইন হয়। হ্যাঁ, কিছু উইথড্রয়াল ব্লিডিং অনেক সময় হয়। তবে স্কিনে কিছু পিগমেন্টেশন হয়, ম্যালেস হয়, কারো একনি হয়, কারো ভয়েসটা একটু হার্শুটিজম মানে হর্সনেস হয়ে যেত। এগুলো হচ্ছে রেয়ার, এগুলো সাধারণত হয় না। তারপর হচ্ছে একটু ভেজাইনাল ইনফেকশন হয়, যেমন ওখানে একটু ফাঙ্গাল ইনফেকশন হয় ভেজাইনাতে। তারপর যেমন পোস্ট পিলে অনেকে হচ্ছে অ্যামোনেরিয়া হয়। যেমন বলছে যে আমি তো পিল 21টা খেয়ে ফেলেছি, এখন তো 28 দিন চলছে, আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে না। এটা হতে পারে, এটা আরো 10-12 দিন পরে হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো হয়। আবার হচ্ছে মাইগ্রেন ইনফ্রাকশনের চান্স থাকে এসব পেশেন্টের। পোস্টেসিক জন্ডিস, একটু বাইপোলার মানে কি ডিপ্রেশন, হ্যাঁ, এসব পেশেন্ট একটু ডিপ্রেশন থাকে। এবং সবচেয়ে বেশি যেটা হয় স্কিন প্রবলেম, স্কিন ডিসঅর্ডার, একনি আর হচ্ছে অ্যালোপেশিয়া, তাদের কন্টিনিউয়াসলি মাথার চুল তাদের কমতে থাকে, এবং বডি হেয়ারও গ্রোথগুলো একটু কমতে থাকে। এগুলো হচ্ছে অ্যাজ এ হোল তোমার ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, ঠিক আছে, এগুলো করতে হবে। আর তোমাদের আরো কিছু আছে হচ্ছে থাইরয়েড প্রিপারেশন। থাইরয়েড প্রিপারেশনটা আমি আজকে যেহেতু টাইম নেই, আমি তো থাইরয়েড প্রিপারেশনটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে পড়াবো, সাথে অন্য কোনো চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ, থাইরয়েড প্রিপারেশনটা শুধু আমার 5-7 মিনিট লাগবে, সেটার সাথে আমি অন্য কোনো চ্যাপ্টার পড়াবো, তোমরা যেটা বলো। এরপর কি তোমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু করবা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আমার আমার আসলে কোনো বোর্ড নেই, যার কারণে আমি লিখে দিতে পারি না। আমার বোর্ড নেই তো সেজন্য। যদি বোর্ড থাকতো আমি তোমাদেরকে সেটা করতে পারতাম। আমার যেহেতু বোর্ড নেই। আচ্ছা, আমার কাছে ইস্ট্রোজেন পজিশনের একটা ইয়ে আছে, পিডিএফ আছে, আমি দরকার হলে তোমাদের ওটা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ওটা আমি তোমাদের কারো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তাহলে তোমরা ওইটা কালেক্ট করে ফেলতে পারবে। ঠিক আছে। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার, বলো। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, হাইপার বলো। ইনসুলিনেমিয়াটা কি ম্যাম, একটু যদি বলতেন আর একবার। হাইপার হাইপার গ্লাইসেমিয়া। ইনসুলিনেমিয়া ম্যাম, এটা হাইপার ইনসুলিনেমিয়া তো আমি ইনসুলিনেমিয়া পড়াই আছে নাই, আমি তো হাইপার ম্যাম। গ্লাইসেমিয়া এটা পড়াইছি। আচ্ছা ম্যাম, হাইপার ইনসুলিনিমিয়া হয়, ইনসুলিন হাইপার ইনসুলিনিমিয়া হয়। হাইপার ইনসুলিনিমিয়া কখন হয়? আমাদের যখন বিটা সেলের ফাংশন, যখন যেহেতু সে অটো ইমিউন একটা হচ্ছে অ্যান্টিজেনিক রিসেপ্টর, তার এগেইনস্টে তোমার অ্যান্টিবডি